হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 8 এর জিওগ্রাফির শিলা চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটি থেকে তোমাদের কি কি পড়তে হবে, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। সো শিলা মানে কি? শিলা মানে হচ্ছে পাথর। এক কথায় শিলা কথার অর্থ হচ্ছে পাথর। তো ফার্স্টেই দেখো, পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তাই হলো শিলা। ঠিক আছে, পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তাকে আমরা কি বলবো? শিলা বলবো। দাঁড়া 1 মিনিট, চলো। পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তাকে আমরা কি বলবো? শিলা বলবো। নেক্সট, তো শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। যে খনিজ শিলা দিয়ে গঠিত তা এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। উদাহরণটা আগে বোঝো, তারপর তোমাকে আমি বোঝাচ্ছি এটা। যেমন গ্রানাইট শিলা, এই শিলাটা কি কি দিয়ে তৈরি, মানে কোন কোন খনিজ দ্বারা গঠিত? কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা এবং হর্নব্লেড, এই কটা খনিজ দিয়ে গ্রানাইট শিলাটি তৈরি। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে তৈরি। তাহলে কি বললো? শিলা হলো এক বা একাধিক খনিজের সমসত্ব মিশ্রণ। তার মানে এটা উদাহরণ যদি আমরা দিই, যেমন গ্রানাইট শিলা কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা এবং হর্নব্লেড খনিজ দ্বারা তৈরি। আবার উল্টো দিকে বললো, যে খনিজ দিয়ে শিলা গঠিত তা এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। তার মানে একটি শিলা অনেকগুলো খনিজের সমন্বয়ে গঠিত। নেক্সট, নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি দিয়েছি যে গ্রানাইট শিলা, এই গ্রানাইট শিলাটা কোয়ার্টজ, 1 মিনিট, হর্নব্লেড, আচ্ছা, মাইকা এবং ফেল্ডস্পার, এই চারটে খনিজের সমন্বয়ে গঠিত গ্রানাইট শিলা। এবার কি বলছি, প্রকৃতিতে বিভিন্ন রকমের শিলা দেখতে পাওয়া যায়। সৃষ্টি আর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কটা ভাগ হয়? 3টে। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তাহলে শিলা কয় প্রকার দেখলাম আমরা? শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। ওকে, এখানে তোমাদের আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শিলার প্রবেশ্যতা কি? সমসত্ব মিশ্রণ যে এখানে বললো তার উত্তর আছে, সমসত্ব মিশ্রণে প্রত্যেকটি উপাদান সমান অনুপাতে থাকে, আর অসমসত্ব মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে। আচ্ছা, শিলার প্রবেশ্যতা কি? প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকেই শিলার প্রবেশ্যতা বলে। সচ্ছিদ্রতা কি? সচ্ছিদ্রতা হচ্ছে শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। যদি প্রবেশ্যতা বেশি হয় তাহলে জল ধারণ ক্ষমতা কমে, যদি সচ্ছিদ্রতা বেশি হয় তাহলে জল ধারণ ক্ষমতা বাড়ে। এবার তোমরা এইটুকু অ্যাটলিস্ট ভালো করে বোঝো। প্রথমেই বললাম সমসত্ব মিশ্রণ। সাপোজ তুমি যখন একটা অরেঞ্জ জুস তৈরি করছো, সেই অরেঞ্জ জুসটাতে তুমি যদি সমান পরিমাণ জল, সমান পরিমাণ অরেঞ্জ, সরি হ্যাঁ, সমান পরিমাণ অরেঞ্জ, মানে কি বলবো, আচ্ছা এটা বাদ দাও, ধরো সাপোজ আমি একটা নুন চিনির জল তৈরি করছি, সেখানে আমি যতটুকুই জল দিচ্ছি ততটুকুই চিনি দিচ্ছি, ততটুকুই লবণ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কোনটা? হয়তো আমি চিনিটা বেশি কম দিচ্ছি, লবণটা কম দিচ্ছি 3 ভাগের মধ্যে, আর হয়তো জলটা বেশি দিচ্ছি। তার মানে 3টে উপাদান যদি আমরা 3টে পরিমাণে ব্যবহার করি তখন সেটা হয়ে যাচ্ছে অসমসত্ব মিশ্রণ। পরের প্রশ্ন, এইবার আমরা আলোচনা করব আগ্নেয় শিলা সম্পর্কে। আগ্নেয় শিলাতে কি বলছে দেখো। আচ্ছা, আগ্নেয় শিলা, প্রথম কথা আমরা দেখব যে আগ্নেয় শিলা কাকে বলে। পৃথিবীর সৃষ্টির সময় থেকে উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথম যে কঠিন শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক বলে।
যেহেতু পৃথিবীর প্রথম সৃষ্টি পৃথিবীতে এই শিলা প্রথম সৃষ্টি হয়, তাই একে প্রাথমিক শিলাও বলে। ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে এবং এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভা রূপে ভূপৃষ্ঠে এসে বা ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি করে। তাহলে দেখো, আগ্নেয় শিলা কাকে বলে? এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ওপরে যে প্রথম কঠিন শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা, ইংরেজিতে একে ইগনিয়াস রক বলে। যেহেতু এই শিলাই প্রথমে সৃষ্টি হয়, তাই একে প্রাথমিক শিলা বলে। এই যে ভূ অভ্যন্তরের ম্যাগমাটা বেরিয়ে আসে, এই ম্যাগমাতে কি কি গলিত অবস্থায় থাকে? সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এইগুলোই কি থাকে? গলিত অবস্থায় থাকে। তার মানে ম্যাগমা উত্তপ্ত গলিত অবস্থায় ভূ অভ্যন্তরে থাকে। ভূ অভ্যন্তরের কোনো দুর্বল স্থান বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে বায়ুর সংস্পর্শে এসে শীতল ঠান্ডা হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে। আচ্ছা, এবার আমরা দেখব আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুযায়ী আগ্নেয় শিলা দু প্রকারের। কি কি? ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের ভেতরে দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। তার মানে একটা হলো নিঃসারী আগ্নেয় শিলা, খুব দ্রুত জমাট বাঁধে বলে এই দানাগুলো বেশ সূক্ষ্ম হয়, যেমন ব্যাসল্ট, অবসিডিয়ান। তার মানে তোমাকে যদি বলে নিঃসারী আগ্নেয় শিলার দুটো উদাহরণ, তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ব্যাসল্ট, বলতে পারো অবসিডিয়ান। ওকে, চলো। নিঃসারী আগ্নেয় শিলা আমরা বুঝবো যে নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে। কাকে বলে? যখন ম্যাগমা ভূত্বকের অভ্যন্তর থেকে দুর্বল ফাটলের মধ্য দিয়ে লাভা রূপে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। অর্থাৎ যে আগ্নেয় শিলাটা ম্যাগমাটা বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। উদবেধী আগ্নেয় শিলা ঠিক এর উল্টোটাই। ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদবেধী আগ্নেয় শিলা বলে। মাইন্ড ইট, এটা খুব ভালো করে মাথায় রাখবে তোমরা যে উদবেধী আগ্নেয় শিলা এবং এবং নিঃসারী আগ্নেয় শিলার প্রকারভেদটা এটাই যে যখন ভূপৃষ্ঠের লাভা ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূ অভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে। কিভাবে বেরিয়ে আসছে? উত্তপ্ত গলিত অবস্থায় বাইরে বেরিয়ে আসছে এবং বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করছে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলছি। এবং যে ফাটল বা ছিদ্রের মধ্য দিয়ে যখন ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছতে পারছে না, ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যাচ্ছে, তাকে উদবেধী আগ্নেয় শিলা বলে। যেমন গ্রানাইট, ডলোরাইট। এই উদবেধী আগ্নেয় শিলা আবার দু রকমের হয়। কি কি হয়? উপপাতালিক এবং পাতালিক আগ্নেয় শিলা। সেটা কাকে বলে দেখো, ম্যাগমা যখন ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্র পথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে তখন তাকে উপপাতালিক শিলা বলে, যেমন ডোলেরাইট। আবার ম্যাগমা যদি ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। তার মানে এখানে দুটো সেক্টর দেখতে পাচ্ছ তোমরা, একটা নিঃসারী আগ্নেয় শিলা আর একটা উদবেধী আগ্নেয় শিলা। যদি আগ্নেয় শিলা ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসে তখন তাকে নিঃসারী বলে। যদি ভূপৃষ্ঠের ছিদ্রপথেই ভূ অভ্যন্তরের ছিদ্রপথে জমাট বেঁধে যায়, জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি করে, তাকে উদবেধী আগ্নেয় শিলা বলে। এইবার উদবেধী আগ্নেয় শিলার দুটো ভাগ, উপপাতালিক আর পাতালিক। উপপাতালিক কোনটা? ম্যাগমা যখন ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে শীতল ও কঠিন হয় তখন তাকে উপপাতালিক বলে, আর যখন ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে শীতল ও কঠিন হয় তখন তাকে পাতালিক বলে। চলো, এইবার আমরা বলবো আগ্নেয় শিলার কিছু বৈশিষ্ট্য। এই শিলা খুবই ভারী হয় এবং শক্ত হয়।
কেলাসের মতো গঠন দেখা যায়, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই শিলায় উল্লম্ব দারুণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি। ভঙ্গুরতা যথেষ্টই কম, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। তার মানে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আগ্নেয় শিলা, আমি প্রথমেই বললাম যে ভূপৃষ্ঠের উত্তপ্ত গলিত পদার্থ বাইরে বেরিয়ে এসে শীতল এবং কঠিন হয়ে এই শিলা সৃষ্টি করে, তাই তুলনামূলকভাবে এই শিলা ভীষণই শক্ত এবং ভারী হয়। কেলাসের মতন গঠন দেখা যায়, ভঙ্গুরতাও কম এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। ওকে, চলো নেক্সট পোর্শন আমরা কি পড়বো, আগ্নেয় শিলার দুটি পরিচয়, গ্রানাইট এবং ব্যাসল্ট। কি কি কাজে ব্যবহৃত হয় আমরা দেখবো। দেখো, প্রধানত এই আগ্নেয় শিলা মহাদেশীয় ভূত্বকের তৈরি। হালকা সাদা ধূসর রঙের, ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা, হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী এবং শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায়। এই শিলার দানাগুলি কিছুটা, এক মিনিট, দানাগুলি কিছুটা বড় হয়। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলে ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। তার মানে তোমরা এখান থেকে মূলত পড়বে যে মহাদেশীয় ভূত্বক কোন শিলায় তৈরি, প্রধানত গ্রানাইট শিলায় তৈরি। আচ্ছা, কি রঙের হয়, সাদা ধূসর রঙের থেকে গোলাপি রঙের হয়। কি কি দিয়ে তৈরি হয়, মানে কোন কোন খনিজের সমন্বয়ে গঠিত, কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা, হর্নব্লেড খনিজ দ্বারা গঠিত। এই শিলা অপ্রবেশ্য, খুব ভারী এবং শক্ত হওয়ায় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও খুব বেশি হয়। ব্যাসল্ট কি, ব্যাসল্ট শিলায় প্রধানত মহাসাগরীয় ভূত্বক তৈরি। প্রধান একটা পার্থক্য তোমরা এখান থেকে পড়বে, গ্রানাইট ও পাললিক শিলার গ্রানাইট এবং ব্যাসল্ট শিলার পার্থক্য আগে পড়বে। প্রথম পার্থক্য এটাই, মহাদেশীয় ভূত্বক তৈরি গ্রানাইট শিলায় মূলত, আর মহাসাগরীয় ভূত্বক তৈরি মূলত ব্যাসল্ট শিলায়। এই শিলা খুব ভারী, শক্ত, ক্ষয় প্রতিরোধী হয়। এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। ব্যাসল্ট শিলা গঠনকারী প্রধান খনিজ কোয়ার্টজ, ফেল্ডস্পার আর কি, অলিভিন, পাইরক্সিন। ঠিক আছে, ব্যাসল্ট শিলায় উল্লম্ব দারুণ এবং ফাটলের সংখ্যা বেশি থাকায় প্রবেশ্যতাও বেশি হয়। আচ্ছা, খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হওয়ায় দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে চাপ আকৃতির ভূমিরূপ দেখা যায়। তাহলে ব্যাসল্ট শিলা গঠনকারী প্রধান খনিজ কি কি পড়লাম, কোয়ার্টজ, ফেল্ডস্পার, অলিভিন, পাইরক্সিন। ওকে, চলো এবার আমরা চলে আসি 2 নম্বর শিলা। 2 নম্বর শিলা মানে পাললিক শিলা। পাললিক শিলায় আমরা কি পড়বো, কি দেখো, আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎসস্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবেই বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। এই শিলার মধ্যে বালি, পলি এবং কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর নাম পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। উদাহরণ যেমন চুনাপাথর, বেলেপাথর, কাদা পাথর। তাহলে পাললিক শিলা কাকে বলে, আমরা কি কি পড়তে পারি। আগ্নেয় শিলা যখন শিলা তৈরি হওয়ার পরে বহুদিন যাবৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তি, নদী, বায়ু, হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সাপোজ সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। বছরের পর বছর জমা হতে 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 তাপ এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। শিলার মধ্যে বালি এবং পলি ও কাদার ভাগ বেশি থাকে। যেহেতু পলি জমাট বেঁধে সৃষ্টি হয় তাই এর নাম পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। এর উদাহরণ চুনাপাথর, বেলেপাথর, কাদা পাথর। চলো, পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি, এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। এই শিলাতেই একমাত্র জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম কি আমি সেটা একটু পরে বোঝাচ্ছি। এই শিলায় সচ্ছিদ্রতা এবং ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার প্রবেশ্যতাও খুব বেশি হয়। ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকমের হয়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা। কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম। দারুণ, ফাটল বা কেলাসের গঠন থাকেই না।
খুব ইম্পর্টেন্টলি তোমরা এটা আগে মনে রাখবে যে এই শিলায় জীবাশ্ম দেখা যায়, একমাত্র পাললিক শিলাতেই জীবাশ্ম দেখা যায়। এই শিলার ভঙ্গুরতা যথেষ্টই বেশি, কারণ বুঝতেই পারছো তোমরা পলি বালি কাদায় যেহেতু তৈরি, তাই এটার আর কতটাই বা স্ট্রংনেস থাকবে। আগ্নেয় শিলা থেকে সরি আগ্নেয় শিলার থেকে স্ট্রংনেস যথেষ্টই কম থাকবে। এই শিলা কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। ওকে, চলো এবার আমরা পড়বো যে পাললিক শিলার অপরিহার্যতা। প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। প্রায় 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদ চাপা পড়ে যায়। ওপরের স্তরের প্রবল চাপে এবং ভূগর্ভের প্রচণ্ড তাপে তাদের দেহাবশেষ হাইড্রোকার্বন ও জৈব যৌগের মিশ্রণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়। খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র সচ্ছিদ্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। 1 মিনিট। তো চলো নেক্সট পোর্শন কি বলছে। হ্যাঁ, তাহলে পাললিক শিলার অপরিহার্যতা কেন? পাললিক শিলাতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এই তেলের খনিজ তেলের উপস্থিতি প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। আচ্ছা, এখান থেকে তোমার আরেকটা জিনিস পড়বে, খনিজ তেলের সৃষ্টি হয় কিভাবে? কিভাবে সৃষ্টি হয়? যে পাললিক শিলাস্তরে নানা ধরনের প্রাণী এবং উদ্ভিদ চাপা পড়ে যায়, তারপর তাদের স্তরের প্রবল ওপরের স্তরের প্রবল চাপে এবং ভূগর্ভের তাপে তাদের দেহাবশেষ হাইড্রোকার্বন এবং বিভিন্ন জৈব যৌগের মিশ্রণে পরিণত হয়, হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়। এবার আমরা করব জীবাশ্ম। ওকে, স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হয়, তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়, একেই বলে জীবাশ্ম বা ফসিল। অশ্ম কথার অর্থ হচ্ছে পাথর। তাহলে বুঝতেই পারছো, উদ্ভিদ বা প্রাণী যখন চাপা পড়ে যায় তারপরে পাললিক শিলার মধ্যে উদ্ভিদ ও প্রাণীর দেহ প্রস্তরীভূত অবস্থায় দেহাবশেষের মধ্যে ছাপ থেকে যায়, একেই বলে জীবাশ্ম। ওকে, নেক্সট পোর্শন দেখো কি বলছে। পলির উৎপত্তি অনুযায়ী পাললিক শিলা কয় প্রকার? 2 প্রকার, সংঘাত শিলা আর অসংঘাত শিলা। অর্থাৎ প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা, উদাহরণ কংগ্লোমারেট, ব্রেক্সিয়া। অসংঘাত শিলা কি? রাসায়নিক উপায়ে বা জৈবিক উপায়ে সৃষ্ট শিলাই হলো অসংঘাত শিলা, যেমন চুনাপাথর, লবণ শিলা। ওকে, তার মানে প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে সংঘাত শিলা বলে। রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলাকে অসংঘাত শিলা বলে। যান্ত্রিক উপায়ে পাললিক শিলা 3 প্রকার, কাদা পাথর, 1 মিনিট, কাদা পাথর, বেলে পাথর, কংগ্লোমারেট। ওকে, যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা কয় প্রকার? 3 প্রকার, কাদা পাথর, বেলে পাথর আর কংগ্লোমারেট। এবার আমরা চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর সম্পর্কে একটু পড়বো। দেখো 1 মিনিট। চলো কি বলছে। দেখো আমাদের ফার্স্ট 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, চুনা পাথর সম্পর্কে এবার আমরা প্রথম পড়বো। কি পড়বো? চুনা পাথর সম্পর্কে পড়বো। হ্যাঁ, তো দেখো কি বলছে, চুনা পাথর, দাঁড়াও,
পাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত অঞ্চলে দ্রুত দ্রবীভূত হয়। ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম, প্রবেশ্যতা বেশি। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয় এবং জল নিচে নেমে যায়। চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ, কালচে হতে পারে। সিমেন্ট তৈরিতে, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয়। তাহলে আমাদের পড়তে হবে যে চুনাপাথর আমাদের কোন কোন কাজে লাগে, এটা মেন ইম্পর্টেন্ট। বেলে পাথরের প্রবেশ্যতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা ভীষণ কম। কি কি রঙের হতে পারে? গোলাপি, সাদা, ধূসর হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা উর্বরতা ও লবণাক্ততা কম। স্থাপত্য, স্মৃতিসৌধ এবং পারস্পর এবং স্থাপত্য স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয়। লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরির মন্দির, খাজুরাহোর মন্দির, জয়সলমীরের সোনার কেল্লা বেলে পাথরে তৈরি। কাদা পাথরও তাই কোন কোন কার্যে ব্যবহার করা হয় তোমরা এটা একটু পড়বে। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট ক্লাস থেকে বাকি অংশটুকু আলোচনা করে দেবো, নাহলে ক্লাসটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমি শিলাচক্র বুঝিয়ে দেবো, রূপান্তরিত শিলা বুঝিয়ে দেবো এবং আমাদের জীবনে ভূমিরূপের শিলার যে প্রভাব সেই সমস্তটা মানে বাকি চ্যাপ্টারের অংশটুকু পরের দিন বুঝিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।